Recording in progress. আমি শুরু করবো না অপেক্ষা করবো আমি? নমস্কার, শোনা যাচ্ছে? আচ্ছা, শুরু আপনারা করেন স্যার। সবাই জি, আপনারা কি পরিপত্রটা হাতে নিয়েছেন? নির্দেশিকা। স্যার নির্দেশিকা নিচ্ছে সবাই, নির্দেশিকাটাই আছে। তারপর আমি সামনে যে এখানে গত ক্লাসে তো আমরা গত ক্লাসে মনে হয় আমরা কয়েকটা ডেফিনেশন আলোচনা করছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, গত ক্লাসের পরে আজকে আমরা দেখবো কয়েকটা ইম্পর্টেন্ট ডেফিনিশন, ঠিক আছে, যেগুলো আপনার আয়কর আইন অনুযায়ী জানতে হবে। তো আয়কর আইনে আমরা জানি যে আয়ের উপরে কর দিবে। আয় তাহলে ইনকাম। ইনকাম মানে হলো যে আপনার হাতে যা আসবে তাই ইনকাম। কিন্তু ট্যাক্সের, ইনকাম ট্যাক্সের আলোকে আয় বলতে বোঝায় যে আয় আপনার হাতে আসলে কর দিতে হবে। তার মানে সকল আয়ের উপর আপনার কর দেওয়ার দরকার নেই। তো ইনকাম ট্যাক্সে আপনার হাতে যা আসবে এই করযোগ্য আয়ের বেসিক্যালি 7টা ভাগে ভাগ করা আছে। এই 7টা ভাগের মধ্যে হলো স্যালারি, ভাড়া, কৃষি ইনকাম, তারপর ব্যবসা হইতে আয়, মূলধনী লাভ, তারপর বলা আছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট মানে আর্থিক সম্পত্তি হইতে আয়, আর একটা বলছে অন্যান্য ইনকাম। তো আমরা যারা আছি স্যালারিড পার্সন, তাদের জন্য এই স্যালারি ইনকামটা কিভাবে কম্পিউট করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আয়কর আইন আয় বলতে বলা আছে, প্রথম অংশটা দেখানোর পরে এখানে বলা আছে কর আরোপযোগ্য যে কোনো উৎস হইতে উদ্ভূত হয়। তার মানে কর আরোপযোগ্য না হইলে সেটা আপনার আয়কর আইন অনুযায়ী আয় না। তারপর বলা আছে মোট আয়। আয়কর আইনে এই মোট আয়ের উপর আপনি কর দিবেন। তাহলে মোট আয় বলতে আমরা যখন রিটার্নটা দেখবো, রিটার্ন, আয়করের রিটার্ন, এই রিটার্নে দেখবেন এরকম 7টা খাত বলা আছে।
এই 7টা খাতের বাইরেও আপনার যদি পার্টনারশিপ ফার্ম অথবা ফার্ম ব্যক্তি সংঘ থেকে আয় থাকে, সংসার বা ফ্যামিলি থাকে, ওই জায়গায় আপনার নাবালক সন্তান, আপনার স্পাউস, তারা তাদের যদি আলাদা করের ফাইল না থাকে, সেই ইনকামটা আপনার ফাইলে আসবে। আর এটা হলো দেশের বাইরে থেকে আপনি যদি কোনো আয় বাংলাদেশে আনেন। এই হলো টোটাল 10টা খাত মিলে আপনার ইনকাম। খাতের ইনকাম আপনি আলাদা আলাদা বসাবেন, বসানোর পরে এই 10 খাত যোগ করে যাবে, সেটা হলো মোট আয়। এই যে মোট আয়। আমরা বলা আছে কি রিটার্ন নির্দেশিকা 24 অনুসারে, এই যে একজন করদাতার আইটি 11/গ/2023, আইটি 11 হলো আপনার প্রেসক্রাইব ফর্ম। এই ফর্মে আপনি সকল কিছু উল্লেখ করবেন। এই ফর্মে আয়ের বিবরণ, মোট আয়, এই যে 7টা খাত বললাম, 7টা খাত, ই ফর হলো এমপ্লয়মেন্ট, আর ফর রেন্ট, এ ফর এগ্রিকালচার, বি ফর বিজনেস, জি ফর ক্যাপিটাল গেইন, আর এটা হলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আদার ইনকাম। এই সবগুলি খাত যোগ করলে আপনার টোটাল ইনকাম আসবে। কারণ এই যে বলছে মোট আয় মানে 26 ধারা অনুসারে আয়। তাহলে আপনি যদি দেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে থেকে আপনার আয় উপার্জন হয়, তাহলে এই দুই আয়ের উপরে আপনি কর দিবেন। এটাকে বলা হয় গ্লোবাল ইনকাম। তাহলে গ্লোবাল ইনকাম হলো দেশ এবং দেশের বাইরে যা ইনকাম সব মিলে আপনার গ্লোবাল ইনকাম। এই যে 7টা খাত, এই 7টা খাত সম্পর্কে বুঝতে গেলে কোন সেকশন পড়তে হবে। তারপর যদি শুধু বেতন হয়তো আয় থাকে, তাহলে আপনি 32 থেকে 34 এই সেকশন পড়লে না। আপনার যদি ভাড়া ইনকাম থাকে তাহলে 35 থেকে 39, কৃষি ইনকাম থাকলে 40 থেকে 44, ব্যবসা খাতের ইনকাম থাকলে 45 থেকে 56, ক্যাপিটাল গেইন থাকলে 57 থেকে 61। আপনি যদি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তার মানে আপনার কোথাও যদি বিনিয়োগ থাকে, বিনিয়োগের যত টাকা অঙ্ক বিনিয়োগ করছেন তার অতিরিক্ত যা পাবে, তার মানে ইন্টারেস্ট, মুনাফা, ডিভিডেন্ড, এগুলি হলো আপনার ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আর এটা হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই যে 6টা খাত, এই 6 খাতের বাইরে কোন ইনকাম যদি আপনি এই 6 খাতের মধ্যে ফেলতে না পারেন, তাহলে সেটা হলো আদার ইনকাম। এইভাবে 7টা খাত সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। তো আমরা যারা এখানে আছে, আমাদের ম্যাক্সিমামের শুধুমাত্র দেখা যাবে যে এই খাতে ইনকাম আছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। বাকি খাতগুলি আমরা মোটামুটি বুঝলেই হবে। আর যদি আপনি এক্সপার্ট হতে চান, তাহলে সবগুলো বিষয়ে আপনার ধারণা লাভ করতে হবে। এরপরে আসেন কর। তাহলে আয় করলেন, আয়ের উপর আপনি কর দিবেন। তাহলে কর এবং আয়কর দুটো আলাদা ইস্যু। ঠিক আছে, তাহলে আয়কর আইনে আয়কর বলতে বলছে যে আয়, করযোগ্য আয়ের উপর আপনি যা দিবেন সেটা আয়কর। এর বাইরে আবার বলা আছে এই আয়কর আইনের আওতায় আপনার কাছ থেকে যা আদায় করবে, তাহলে আপনি কর যথাসময় দেন নাই, তাহলে জরিমানা দিবেন। আপনি যথাসময় দেন নাই, আপনি সুদ দিবেন। আপনি মামলা মোকদ্দমা করতে যাবেন বা কোনো সার্টিফিকেট চাবেন, তখন ফি দিতে হবে। তারপরে পেনাল্টি আছে। এই সবগুলো মিলে কর। আপনার অনেক ওয়েলথ থাকলে বা সম্পত্তি থাকলে পরের অতিরিক্ত আবার একটা অংশ দেওয়া লাগে, যেটা বলা হয় সাবচার্জ। সব মিলিয়ে কিন্তু কর। এই মুদ্রা কথা হলো আপনার কাছ থেকে যা ইনকাম ট্যাক্স অথরিটি আদায় করবে সবই আয়কর। তারপরে হচ্ছে বৎসর। তো বৎসর বলতে আমরা ইউজুয়ালি কিন্তু বুঝি ফাইন্যান্সিয়াল ইয়ার, জুলাই টু জুন। তো আয়কর আইনে বৎসর বলতে দুই ধরনের বছরের বোঝানো হয়েছে, একটা হলো আয় বৎসর আর একটা হলো কর বৎসর। তাহলে আয় বৎসর বলতে আমরা বুঝি যে বছর আমি আয় করব, আর কর বৎসর মানে এই আয়ের বিপরীতে যখন কর দিব। তাহলে কর বৎসর সবসময় 12 মাস, জুলাই টু জুন। আর আয় বৎসর বলছে যে কর বৎসরের আগের বছর। তো আয় বছরে ইউজুয়ালি বলছে আয় বছর হবে সাধারণত 12 মাস, এবং এটা হবে জুলাই টু জুন। তাহলে ক্যালেন্ডার ইয়ার কি? ক্যালেন্ডার ইয়ার এই ক্ষেত্রে বলা আছে যে আপনি কোন শ্রেণীর করদাতা, সেটার উপর বেস করে আপনার আয় বছর নির্ধারণ হবে। তাহলে আমরা জানি করদাতা মানে হলো যে কর দিবে। তাহলে করদাতা হলো একজন ব্যক্তি। তাহলে ব্যক্তির মধ্যে আমি আপনাও ব্যক্তি, আবার কোম্পানি জানে যখন যাবেন, তাহলে কোম্পানি এক ধরনের ব্যক্তি।
তাহলে এই কোম্পানির মধ্যে দেখবেন বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তাহলে আমি আপনার রক্ত মাংসের মানুষ, স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে বলা আছে আপনার বছর হবে জুলাই থেকে জুন, আপনি কর দিবেন পরবর্তী 30শে নভেম্বরের মধ্যে। তাহলে আয় বছরের পরে কর বছর আসলো, কারণ এই কর বছরের রিটার্ন জমা দিবেন। রিটার্ন আপনি যা আয় করলেন, এটা ডিক্লারেশন, রিটার্ন মানে হলো ডিক্লারেশন। এই ডিক্লারেশন আপনি দিবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এই নির্দিষ্ট সময়ে বলা হয় কর দিবস, বা করের রিটার্ন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ। তাহলে বছর বলতে আয় বছর। তাহলে আয় বছর বলতে সাধারণত কর বছরের পূর্ববর্তী বছর। তাহলে আয় বছর শুরু হবে তো জুলাই টু জুন। এখন আপনার যদি আয় না থাকে তাহলে আপনার বছরও নাই। এখন আয় যদি শুরু হয় মনে করেন ডিসেম্বরে, তাহলে প্রথম বছরটা হবে ডিসেম্বর থেকে জুন। পরের বছর আবার শুরু হবে জুলাই থেকে জুন। এখন দেখলো পরের বছর আপনার জুলাই থেকে ইনকাম শুরু হয়েছে, মার্চে যে আপনি চাকরিতে ইস্তফা দিচ্ছেন, তাহলে আপনার কিন্তু বছর হবে 9 মাস। তাহলে বলা আছে যখন আয় শুরু হবে তখন থেকে 30শে জুন, যখন আবার আয় বন্ধ হয়ে যাবে 1লা জুলাই থেকে বন্ধ হওয়ার তারিখ পর্যন্ত। এখন এক্সেপশন আছে কি, ব্যাংক, বীমা, তারপরে বিদেশি কোম্পানির শাখা, তাদের জন্য ক্যালেন্ডার ইয়ার মানে জানুয়ারি টু ডিসেম্বর। আর বিদেশি প্রতিষ্ঠান, তার যদি বাংলাদেশের সাবসিডি, সরি ব্রাঞ্চ অথবা লিয়াজো অফিস থাকে, অথবা সাবসিডিয়ারি কোম্পানি থাকে, তাহলে তারা তার প্যারেন্ট কোম্পানির আয় বছরের সাথে ম্যাচ করা যে কোনো 12 মাসকে আয় বছর হিসেবে ঘোষণা দিতে হবে। ব্যতিক্রম আছে, আমরা জানলাম যে আয় বছর আয় করব, কর বছরে কর দিব। আর 3টা ব্যতিক্রম আছে। 3টা ব্যতিক্রমের মধ্যে হলো কোনো ব্যক্তি যদি বাংলাদেশ ত্যাগ করে মানে বিদেশে চলে যায় এবং প্রতীয়মান হয় যে সে আর বাংলাদেশে ব্যাক করবে না, তাহলে সে বাংলাদেশ লিভ করার আগেই করের রিটার্ন জমা দিয়ে সার্টিফিকেট নিয়ে চলে যাবে। আপনি ব্যবসা করেন, ব্যবসা যখন বন্ধ হবে, যে বছর বন্ধ হবে বা যে সময় বন্ধ হবে ওই সময়ের মধ্যে আপনার ঘোষণা দিতে হবে। তাহলে ব্যবসা বন্ধের ক্ষেত্রে বা এক্ষেত্রে বলা আছে যে ব্যবসা বন্ধ করার 15 দিন আগে আপনি ডিসিটি অফিস এবং ব্যাট সার্কেলে ঘোষণা দিবেন। তারা এসে ইন্সপেকশন করবে, ইন্সপেকশন করার পরে তদন্ত রিপোর্ট জমা দিবে, এরপর আপনার ব্যবসা বন্ধ হবে। আপনার চাইলে ব্যবসা বন্ধ করতে পারবেন না। আর একটা কেস আছে, ওটা বলা আছে কোনো বিদেশি জাহাজ বাংলাদেশ বন্দর ত্যাগ করার আগে সে অ্যাসেসমেন্ট এবং ট্যাক্স দিয়ে যাবে। তাহলে আয় বছরের পরে কর বছর, কর বছর মানে হলো জুলাই থেকে জুন, 12 মাস। কর বছর কখনো 12 মাসের কম হবে না, কিন্তু আয় বছর 12 মাসের কম হতে পারবে, বেশি হওয়ার সুযোগ নাই। এরপর আসেন করদাতা। তবে করদাতা মানে যিনি কর দিতে বাধ্য, মানে যার করযোগ্য আয় আছে। তাহলে আপনি লুকায় ছাপায় বেড়ান, ট্যাক্স অফিসে ধরা দেন না। ট্যাক্স অফিস যদি ডিটেক্ট করতে পারে যে আপনার করযোগ্য আয় আছে, তাহলে সে আপনার সাথে নিবন্ধন করে দিবে। তারপরে করযোগ্য আয় না থাকলেও, আমরা সামনে যখন আগেও দেখবো যে করযোগ্য আয় নাই, তারপরে আপনার রিটার্ন জমা দিতে হবে, ইটিন থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি করদাতা, মানে কর দেন আর না দেন রিটার্ন জমা দিচ্ছেন, তার মানে আপনি এসএসসি বা করদাতা। তারপরে বলা আছে যিনি স্বেচ্ছায় রিটার্ন দিবেন, যিনি অন্যের তরফে রিটার্ন দিতে বা কর দিতে বাধ্য। তারপরে বলা আছে খেলাফি করদাতা। আরেকটা বলা আছে যার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে বিগত 3 বছরে একবার রিটার্ন জমা দিচ্ছে, তারও নতুন করে রিটার্ন জমা দিতে হবে। আমি যেটা বললাম যে বাধ্যতামূলক ভাবে রিটার্ন থাকতে হবে, এইগুলি 43টা খাত বলা আছে। ওই ধরনের খাতের সাথে আপনার সম্পৃক্ততা থাকলে আপনার ইটিং থাকতে হবে, রিটার্নও জমা দিতে হবে। তো ওই খাতগুলি কিরকম, সে মনে করেন আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, ব্যাংকে গেলেই বলবো যে ভাই আপনার ইটিং দেন। আপনি ডিপিএস করলেন, সঞ্চয়পত্র করলেন, এফডিআর করলেন, গাড়ি কিনলেন, ফ্ল্যাট কিনবেন, জমি জমা কিনবেন, আপনি কোনো প্রতিষ্ঠানের নিলামে অংশগ্রহণ করবেন, আপনি পার্লামেন্টের সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনি প্র্যাকটিশনার হিসেবে লাইসেন্স নিতে চান, ব্যাংক থেকে ঋণ দিবেন,
এরকম 43টা আইটেম বলা আছে, ওই ধরনের কেসে অবশ্যই আপনার ই10 থাকতে হবে। তাহলে ই10 থাকলে আপনার ডিক্লারেশন দিতে হবে, মানে রিটার্ন জমা দিতে হবে। তাহলে করদাতা মানে বুঝলেন। কারণ করদাতা যদি আর একটু সহজ ভাবে আমরা বলি, করদাতা মানে ব্যক্তি, কারণ ব্যক্তি না হলে সে কর দিবে না। তাহলে ব্যক্তি বলতে আমরা কি বুঝি? আমরা ইন জেনারেলি বুঝি ব্যক্তি মানে হলো স্বাভাবিক মানুষ। কিন্তু কোম্পানি জানে বলা আছে এবং কর আইনেও বলা আছে ব্যক্তি মানে শুধু স্বাভাবিক মানুষ না, এর বাইরেও অন্য সত্তা, মানে যার কাগজের সত্তা, কাগজের বলে যার জন্ম লাভ করছে, যেমন ট্রাস্ট, ফান্ড, কোম্পানি, ব্যক্তি সংঘ, ফান্ড। আর একটা বলা আছে হিন্দু অবিভক্ত পরিবার। তাহলে হিন্দু অবিভক্ত পরিবার মানে হলো জয়েন্ট ফ্যামিলি, তাদের কার্যক্রম, ব্যবসায়িক কার্যক্রম সব একসাথে চলে এবং পরিবারের কর্তার একটা ফাইল থাকে, ওই ফাইলের মধ্যে তারা সবকিছু ইনক্লুড করে। এখন আসেন কোম্পানি। এই কোম্পানি বলতে আমরা ইউজুয়ালি বুঝি কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত কোনো কোম্পানি। হ্যাঁ, পাঠাচ্ছি। ঠিক আছে। জি বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ বলে আমি দিব, করে দিব। তুলে তুলে দিচ্ছি। আচ্ছা, কাস্টমস তো আমি জোগাড় করে দিচ্ছি, কাস্টমস আর ব্যাট আমি এখানে করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কোম্পানি আইন মানে হলো আরজেসি তে রেজিস্টার্ড কোম্পানি। এর বাইরে আয়কর আইনে কর ধার্যের জন্য আরো অনেক ব্যক্তির ইনক্লুড করা হয়েছে, ওইগুলো আমাদের আপাতত না বুঝলেও চলে। যদি সংক্ষেপে বুঝে বলছে যে স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার ছাড়া অন্য সকল ব্যক্তি কোম্পানি। স্থানীয় কর্তৃপক্ষ আপনার আমার পড়ার দরকার নেই। আয়কর আইনে আরেকটা বিষয় আছে, নিবাসী। এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সিটিজেন শব্দটা শুনছি, রেসিডেন্ট শব্দটা আমরা খুব কম কম লোকে জানি। তো আয়কর আইনে বলা আছে যে আপনি বাংলাদেশি, বাংলাদেশি সিটিজেন। তাহলে বাংলাদেশের সিটিজেন হইলে আপনি বাংলাদেশে থাকেন অথবা বিদেশে থাকেন, আপনার জন্য আয়কর আইনে যে সকল সুযোগ সুবিধা দেওয়া আছে সব আপনি ভোগ করতে পারবেন। কিন্তু আপনি যদি বাংলাদেশে চাকরি করেন, ফরেনার, বাংলাদেশে চাকরি করেন ফরেনার, তাহলে আপনি আয়কর আইনের বাংলাদেশি নাগরিক যে সুবিধা পাবে তার কোনটাই পাবেন না। তাহলে আমরা আসলে নিবাসী এবং অনিবাসী। তো বাংলাদেশে কেউ চাকরি করেন, উনি সকল সুবিধা পাবেন যদি বাংলাদেশে উনি নিবাসী হন।
যদি বাংলাদেশের নিবাসী না হয়ে উনি ফরেনার হন তাহলে কোনো সুযোগ সুবিধা উনি পাবেন না। তাহলে নিবাসী মানে হইলো বাংলাদেশের সিটিজেন অথবা ফরেনার। উনি যদি বাংলাদেশে আয় বছরে 183 দিন থাকেন তাহলে উনি স্বাভাবিক ব্যক্তি নিবাসী হিসেবে বিবেচিত হবেন। কারণ দেখা গেলো আয় বছরে উনি 183 দিন ছিলেন না, তাহলে তখন দেখবেন যে আয় বছরে 90 দিন ছিলেন কিনা এবং পূর্ববর্তী 4 বছরে 365 দিন ছিলেন কিনা, তাহলে উনি নিবাসী। তো নিবাসী হলে ওই ব্যক্তি সকল সুযোগ সুবিধা পাবে। কারণ সুযোগ সুবিধার মধ্যে কি আছে, যে 3.5 লাখ টাকা ইনকামের উপর কোনো কম নাই। তারপরে বলা আছে স্ল্যাব রেটে ট্যাক্স দিবে, মানে প্রথম 3 লাখ 0, পরের 1 লাখে 5%, পরের 3 লাখে 10%। এই সুযোগ সুবিধা অনিবাসী ব্যক্তি পাবে না। তাহলে একটু খেয়াল রাখলেই হবে, ঠিক আছে। এবং ইনভেস্টমেন্ট মানে আপনি আয়কর আইনের 6ষ্ঠ তফসিলে বলা আছে আপনার টাকা কোন কোন জায়গায় খাটাইলে, কোন কোন জায়গায় খরচ করলে আপনি আয়ের কর আয়কর একটু কমবে। তাহলে আপনি নিবাসী হলে ওই সুযোগ সুবিধা পাবেন, কিন্তু আপনি যদি নিবাসী না হন তাহলে ইনভেস্টমেন্ট রিপোর্ট আপনি পাবেন না। তারপর বলা আছে কর অব্যাহতি। তাহলে এই যে বলছি যে আমি কর দেওয়া লাগবে, তাহলে কর কোন কোন ক্ষেত্রে আপনার দেয়া লাগবে না, কোন ক্ষেত্রে কম পরিমাণ কর দিবেন, কোন ক্ষেত্রে আপনি ট্যাক্স রেট কম হবে, ঠিক আছে। এইগুলি বলা আছে অব্যাহতি। তাহলে অব্যাহতিটা কোন কোন ক্ষেত্রে পাবেন সেটা আবার বলা আছে 6 শিডিউলে, 6ষ্ঠ তফসিল। তাহলে 6ষ্ঠ তফসিলটা খুবই গুরুত্বপূর্ণ, সবার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 6ষ্ঠ তফসিলটা আপনি লিখে রাখেন, 6ষ্ঠ তফসিল আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখন এই যে দেখেন আপনি আয়করের রিটার্ন জমা দিলেন 30শে নভেম্বরের মধ্যে, জমা দিলেন, যাওয়ার পর আপনার কি করবে, একটা সার্টিফিকেট দিবে অথবা একটা স্লিপ দিবে। স্লিপ পাইলেন মানে আপনার জমা দেওয়া রিটার্ন ঝুঁকির বাইরে চলে গেল এরকম মনে করা দরকার নেই, আপনার ঝুঁকিতে থাকবে। কারণ বলা আছে আপনি যে রিটার্ন জমা দিলেন, জমা দেওয়ার পরে কর অফিস আপনার ফাইল অডিটে ফেলবে, মানে তারা আবার রিভিউ করবে। তাহলে রিভিউ করলে আপনার কাছে যে কোনো সময় সে তথ্য চাইতে পারে, ব্যাখ্যা চাইতে পারে। তাহলে আয়কর রিটার্নে আপনি যা উল্লেখ করবেন এই সবগুলির পরিপূর্ণ ব্যাখ্যা আপনার কাছে থাকতে হবে, প্রপার সাপোর্টিং থাকতে হবে। উনি ডাকলে যেন আপনি শো করতে পারেন যে আপনি ফাঁকি দেন না। আবার ফাঁকি দিলেও আপনি বুঝতে হবে যে কোন এরিয়াটা আপনি ফাঁকি দিবেন। তাহলে আপনি জমা দিলেন, জমা দেওয়ার পরে কিন্তু অ্যাসেসমেন্ট হবে। এই অ্যাসেসমেন্ট হতে পারে ইনিশিয়াল, তাহলে একবার ডিসিটি অ্যাসেসমেন্ট করে ছাড়লো, এখানে খেলা খতম না। এরপরে ডিসিটির উপরে আরো অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, তারাও যে কোনো সময় আবার আপনার ফাইল কল করতে পারে, ডিসিটির কাছ থেকে নিয়ে তারা আবার রিভিউ করতে হবে। তাহলে এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট গুলো যে কোনো সময় আপনার ফাইলে আবার হাত দিতে হবে। করমুক্ত সীমা, ইনকাম হইলেই কর দিবেন এরকম না। করমুক্ত সীমা একটা নির্দিষ্ট পর্যন্ত অ্যামাউন্ট করের আওতার বাইরে। তাহলে এই যে করের আওতার বাইরে সাধারণ সীমা হলো 3,50,000। তাহলে এই যে আমি আপনার স্বাভাবিক ব্যক্তি, আমাদের মধ্যে কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ অতিবয়স্ক, কেউ ট্রান্সজেন্ডার, কেউ ফিজিক্যালি ডিসেবলড, কেউ বুদ্ধি প্রতিবন্ধী, কেউ ফ্রিডম ফাইটার, কেউ জুলাই যোদ্ধা, এই যে জুলাই মাসে যেটা হইল, তাহলে এদের জন্য আবার সীমার পরিমাণ বেশি। আমি আপনার পুরুষ মানুষ, 65 বছরের নিচে, আমাদের জন্য 3,50,000 এক্সাম্পল। মহিলা হইলে 4 লাখ, তারপরে ট্রান্সজেন্ডার হলে 4,75,000। এরকম বিভিন্ন ভাগ করা আছে। তারপরে আসলে বার্ষিক মূল্য, আপনার ভাড়া দিচ্ছেন বাড়ি ভাড়া, এই বাড়ি ভাড়া দিলে আমরা সবসময় 20,000 টাকা ভাড়া দিলে করের ফাইলে দেখায় 10,000 টাকা ভাড়া হচ্ছে। আবার কখনো বলি বাড়ি খালি গেছে, তাহলে আপনি যত টাকায় করের ফাইলে দেখা বলছে যে আপনি যা দেখাইলেন
আর মার্কেটে যে ফেয়ার ভ্যালু, মানে আশেপাশে যে মূল্য ভাড়া হয়েছে, এই দুটোর মধ্যে যা বেশি সেটাই হবে বাড়ির বার্ষিক মূল্য। তাহলে আপনি ফাঁকি দিতে চাইলেও পর অফিস এসে বাজার সার্ভে করবে, কইরা আপনি 10,000 টাকা পার মান্থ ভাড়া দিয়েছেন, সে এখন পাইছে মার্কেটে যে আশেপাশে 30,000 টাকা ভাড়া চলে, তাহলে আপনার আর কোনো ব্যাখ্যা তারা শুনবে না, তারাও 30,000 টাকায় ভাড়া দেবে, কারণ 10-এর জায়গায় 30,000 টাকা আপনার ইনকাম হবে। এখন আসেন ব্যবসা। ব্যবসা বলতে ট্রেড, তারপর লাভজনক হোক অথবা লাভজনক হোক, পণ্য বা সেবা বিনিময়, তারপর উৎপাদন ও বাণিজ্যিক সংক্রান্ত কর্মপ্রচেষ্টা, আর একটা বলা আছে যে কোনো পেশা বা বৃত্তি। তাহলে আপনি ব্যবসা করলেও যেভাবে কর ক্যালকুলেশন করবেন, আপনি যদি চিকিৎসক হন, প্রকৌশলী হন, অ্যাকাউন্টেন্ট হন, প্লাম্বার, সুতার, তারপরে রাজমিস্ত্রি, এদের হিসাবও এই ব্যবসা আয় যেভাবে গণনা হবে সেভাবে করতে হবে। তাহলে পেশা এবং বৃত্তি, বৃত্তি মানে হলো ভোকেশন। তারপরে আমরা বলছিলাম ক্যাপিটাল গেন। তাহলে ক্যাপিটাল গেন মানে আমরা বুঝি আপনার স্থায়ী সহায় সম্পত্তি, যেটা ব্যবসার অথবা আপনার পেশা বা বৃত্তির কাজে ব্যবহার করছেন, মানে ট্রেড করার জন্য না। তাহলে আপনি ব্যবসায় একটা গাড়ি কিনছেন, ব্যবসায় মেশিন আছে, ব্যবসায় জমি আছে, বিল্ডিং আছে, এইগুলো যদি বিক্রি করেন, 2-4 বছর ইউজ করলেন, ইউজ করার পর বিক্রি করলেন, যত টাকায় কিনছিলেন তার চেয়ে বেশি মূল্য, আপনি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হলে সেই জায়গায় ক্যাপিটাল গেন হবে। ক্যাপিটাল গেনের উপরে তখন আমি ট্যাক্স দিতে হবে, কারণ ওরা হচ্ছে মূলধনী পরিসম্পদ। কিন্তু এই সম্পদ যদি আপনার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেন, সে মনে করেন একটা দামি গাড়ি আপনি কিনছেন, ব্যক্তিগত কাজে ব্যবহার করেন, ওই গাড়ি বিক্রি করে যদি আপনার লাভ হয়, সেটার উপর আপনার কর দেওয়া লাগবে না। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ, যেটা আগে আলোচনা করছি, এটা বলা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি, আমি আপনি আয় বছর শেষ হওয়ার 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেব। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি তারাও একই নিয়ম। এখন বলা হচ্ছে অন্যান্য করদাতা, কোম্পানি, ফার্ম, অ্যাসোসিয়েশন, স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির বাইরে যারা আছেন সবাই জমা দিবেন আয় বছর শেষ হওয়ার পরবর্তী নবম মাসের 15তম দিনে। এখন বলছে নবম মাসের 15তম দিন যদি 15ই সেপ্টেম্বর পূর্বে পড়ে, তাহলে উনি 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। তার মানে আপনার আয় বছর যদি শেষ হয় 30শে জুন, তাহলে আপনার জমা দেওয়া উচিত 15ই মার্চের মধ্যে। তাহলে 15ই মার্চ যেহেতু সেপ্টেম্বরের আগে আসছে, তাহলে আপনি 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবেন। তারপরে নতুন করদাতা, যিনি আগে কখনোই রিটার্ন জমা দেন নাই, তিনি রিটার্ন জমা দেবেন 30শে জুনের মধ্যে। এটা কিন্তু নতুন করদাতা মানে স্বাভাবিক ব্যক্তি করদাতা, সবার ক্ষেত্রে না। নতুন করদাতা প্রথমবার রিটার্ন যিনি জমা দেবেন, উনি আয় বছর শেষ হওয়ার পরের 30শে জুন পর্যন্ত সময় পাবেন। তারপর হচ্ছে অনেক সময় দেখবেন সরকারি কর্মকর্তা কর্মচারী হায়ার এডুকেশনের জন্য সরকার দেশের বাইরে পাঠায়, ট্রেনিং এর জন্য পাঠায়। তো বলছে ওরা যখন বাংলাদেশে ব্যাক করবে, ব্যাক করার পরে 30 দিনের মধ্যে রিটার্ন জমা দেবে। কারণ এই যে দিন 30শে নভেম্বর অথবা 15ই মার্চ অথবা সেপ্টেম্বর, এই দিন যদি সরকারি ছুটি থাকে, তাহলে আপনি ছুটির পরবর্তী দিনে রিটার্ন জমা দেবেন। এর বাইরেও বলা আছে সরকার চাইলে সময় আরো বাড়াইতে পারে, এই স্বাভাবিকভাবে বাড়াইতে পারবে এনবিআর 1 মাস। এরপরেও গভর্নমেন্ট চাইলে আনএভয়েডেবল সার্কমস্টান্সেস, মনে করেন দেশে ঘূর্ণিঝড়, সাইক্লোন, তারপরে বলেন রায়ট, তারপর রাজনৈতিক অস্থিরতা, এইসব কারণে সরকার চাইলে সময় আরো বাড়াইতে পারবে। আবার আপনি চাইলে অ্যাপ্লিকেশন দেওয়ার সময় বাড়াইতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়ার যদি সময় বাড়ান, সেক্ষেত্রে বলা আছে জরিমানা দিতে হবে, জরিমানা। এবং এই যে যে আপনি ইনভেস্টমেন্ট রিবেট পাবেন, তারপরে বিভিন্ন ধরনের খরচের ক্লেম, এগুলি পাবেন না। তার মানে রিটার্ন আপনার প্রপার টাইমের মধ্যে জমা দেওয়া উচিত, আদারওয়াইজ আপনার ঝামেলা করবেন।
এখন আসলে এই যে বললাম ইনকাম, প্রথমে আমরা বলছিলাম যে ইনকাম হইলেই কর দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। এই যে নিয়ম জেনে এই কথাগুলি বলা আছে, এই যে পার্ট 1 অফ 6 শিডিউল, মানে ষষ্ঠ তফসিলের প্রথম অংশে বলা আছে কোন কোন আয়ের উপর আপনার কর দেওয়া লাগবে না। তারপরে বলা আছে ট্যাক্স হলিডে, এটা হলে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য বলা আছে আপনি কোন এরিয়ায় কত দিনের জন্য করের অব্যাহতি পাবেন, এটা বলা আছে পার্ট 4 অফ 6 শিডিউল। আর একটা আছে অ্যাসেবল ইনকাম, মানে কোন আয়ের উপর আপনি কর দিবেন। এই যে 7টা খাত বলছিলাম, প্লাস হলো এডিশনাল 3টা হেড, এইসব আয়ের উপর আপনি কর দিবেন। এখন কর দিতে গেলে যত টাকা কর আসছে পুরোটাই দিবেন কিনা, তাহলে ওই ক্ষেত্রে বলা আছে যে মোট আয় থেকে খরচ অ্যালাউন্স বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যা আছে সেটা হলো ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামের উপরে ট্যাক্স কমপ্লিট করলেন, করার পরে তার থেকে ইনভেস্টমেন্ট ডিবেট বাদ দিবেন, অন্য কোনো রেয়ার থাকলে সেটা বাদ দিবেন। এরপরে সারচার্জ যোগ করবেন, এই সারচার্জ যোগ করার পরে আপনি যদি আগে কোনো কর দিয়ে থাকেন সেটা বাদ দিবেন। এরপরে যেই ডিফারেন্স থাকবে সেই ডিফারেন্সটা রিটার্নের সাথে করের চালান সহ আপনি জমা দিবেন। তাহলে এই যে ট্যাক্সেবল ইনকাম থেকে আপনি বাদ দিবেন কি এক্সাম্পশন, যেটা বললাম যে সবার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত অব্যাহতি আছে। তারপর হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম, যদি আপনার পার্টনারশিপ ফার্ম থেকে কোনো ইনকাম থাকে সেটা বলা হয় ট্যাক্স ফ্রি ইনকাম। এরপরে বলা হচ্ছে ডিডাকশন ফ্রম টোটাল ইনকাম, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিবেন। এরপরে বলা আছে সিএসআর ডোনেশন, এগুলি যদি করেন সেই ক্ষেত্রে আপনি কিছু রিলিফ পাবেন। এরপরে বলা আছে জেনারেল ট্যাক্স, জেনারেল ট্যাক্স ক্রেডিট অথবা রিবেট। তাহলে এই যে আপনি আয় করলে আর নিজেই ভোগ করলেন, তাহলে দেশের কোনো উন্নতি হবে না। এই কারণে বলছে আপনার সারপ্লাস অ্যামাউন্ট কোথায় কোথায় খাটাইলে সরকার আরো কিছু কর আপনার কাছ থেকে কম নিবে। এই ঘোষণার মূল উদ্দেশ্য হলো আপনার টাকাটা যেন আপনার হাতে না থাকে, আপনার ব্যাংকে রাখলে ওই টাকা হাত বদল হইলো, আপনার কাছ থেকে নেওয়া ব্যাংক আরেকজনের ইন্ডাস্ট্রির কাছে ঋণ দিলেন। তাহলে গভর্নমেন্ট দেশের উন্নয়নের স্বার্থে এই কাজটা করেন। তাহলে আপনার আমার কাজ হলো ইনভেস্টমেন্ট করলে আমি কিছু যেন বেনিফিট পাই, এই বেনিফিটটা সরকার দিচ্ছে। তারপর হচ্ছে ট্যাক্স পেয়েবল ইনকাম, তাহলে আপনার টোটাল ইনকাম থেকে খরচ বাদ দিলেন, জেনারেল এক্সেম্পশন বাদ দিলেন, ট্যাক্স ফ্রি ইনকাম বাদ দিলেন, তারপরে ডোনেশন, সাবস্ক্রিপশন, সিএসআর এগুলি বাদ দিলেন, ট্যাক্স ক্রেডিট বাদ দিলেন। বাদ দেওয়ার পরে যা আছে সেটা আপনি সরকারকে কর হিসেবে জমা দিবেন। এখন আসেন, এই যে আমি আলোচনা করলাম যে আপনি ইনকামের উপর কর দিবেন, তাহলে আপনার বলা আছে যত টাকা ইনকাম হয় তার প্রথম 3 লাখের জন্য কোনো কম নাই, পরের অ্যামাউন্টের জন্য 1 লাখের জন্য 5% হারে কর, পরের 4 লাখের জন্য 10%, পরের 5 লাখের জন্য 15, পরের 5 লাখ 20, অবশিষ্ট অ্যামাউন্টের উপরে 25% হারে ট্যাক্স দিবেন। আর স্বাভাবিক ব্যক্তি এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির বাইরে যদি আপনি ট্রাস্ট ফান্ড অ্যাসোসিয়েশন পার্সন এরা হন, করের উপর আবার ট্যাক্স দিবেন 27.5। আপনার যদি ফান্ড হন, ফান্ডের জন্য করের রেট 15%। প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এদের জন্য করের রেট 15। সমবায় সমিতির করের হার 20%। এর বাইরে এই যে কোম্পানির জন্য করের হার কি দেখেন, যদি আপনার বিড়ি সিগারেট রিলেটেড কোন ইনকাম থাকে তাহলে কর দিবেন 45%। তাহলে কোম্পানি হন অথবা ব্যক্তি হন, বিড়ি সিগারেটের ব্যবসা থাকলে 45% হারে কর দিবেন। তারপরে অন্যান্য কোম্পানি যদি পাবলিকলি ট্রেডেড, শেয়ার মার্কেটে তার শেয়ার থাকে তাহলে তার আয়ের উপর 20%। শেয়ার মার্কেটে যদি তার পেইড আপ ক্যাপিটাল 10%-এর কম হয় তাহলে 22.5।